ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 10-এ দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ পড়া, একটা গুরুত্বপূর্ণ কবিতা, একটা ভালো লেখা, পাবলো নেরুদার লেখা অসুখী একজন। তো এটা কিন্তু তোমাদের মাধ্যমিক এবছর এবং পরের বছর দুটোতেই গুরুত্বপূর্ণ। সুতরাং খুব ভালো করে আমরা বুঝে নেব যে কি কি করলে অসুখী হয়, কি কি করলে সুখী হয়। এই লেখা থেকে আমরা পুরো লাইন বাই লাইন পড়ে তারপরে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা দেখব। তো আমি শুধু একা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা দেখছো, সকলকে জানাই এই একদম এই শীতের কনকনে শীতের উষ্ণ ওয়েলকাম। তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো আমার সঙ্গে কে আছে দেখে নেবো। আমার সঙ্গে আছে তৃষা। হ্যাঁ তৃষা, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, অসুখী একজনটা পড়েছো তুমি? হ্যাঁ স্যার, কালকেই একবার পড়েছিলাম। কি বুঝলে ওটা? যে এই গল্পটা পড়ে বুঝতে পেরেছি যারা আমাদের পাহারা দেয় সেখানে গিয়ে তারা আমাদেরকে রক্ষা করে, কিন্তু তার বাড়ির লোকজন তার ফিরে আসার জন্য পথ চেয়েই থাকে। আচ্ছা, তাহলে আমাদেরকে সুখী করতে গিয়ে, আমাদেরকে সুখে রাখতে গিয়ে, আমাদেরকে শান্তিতে রাখতে গিয়ে, আমাদেরকে বাঁচিয়ে রাখতে গিয়ে কেউ কেউ তো রাত্রি জাগে, কেউ কেউ তো আমাদেরকে ভালোভাবে আগলে রাখে, তাই না? হ্যাঁ স্যার। সেই লোকটা তো একটু দুঃখ পায় না, বলো? হ্যাঁ স্যার। আর বাড়ির লোকগুলো তো একটু অসুখী। হ্যাঁ। এই নিয়ে আমাদের কবিতা, পাবলো নেরুদার লেখা। নেরুদা হচ্ছে কোথাকার লোক? তোমাদের বইয়ে আছে দেখো, প্রখ্যাত কবি, খুব বিখ্যাত কবি, কূটনীতিকবিদ, তারপরে রাজনীতিবিদ। নেরুদা চিলির সীমান্তের শহর পারলেতে জন্মগ্রহণ করেছিলেন। চিলি বলে একটা দেশ আছে, সেই দেশের সীমান্তে জন্মগ্রহণ করেছিলেন। তার এই কবিতাটা আমরা পড়বো, প্রত্যেকটা লাইন ধরে ধরে দেখো পড়ি আমরা। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। এবার আমি ধরো এই দরজার ভেতরে আমি বাড়ির মালিক, আমি এখানে একজনকে দাঁড় করিয়ে দিলাম, দাঁড় করিয়ে আমি বাড়িতে ঘুমোতে চলে গেলাম। তা আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে দরজায়। আমি চলে গেলাম দূরে, আমি আরো দূরে চলে গেলাম। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, তাহলে আমি আর কোনোদিন ফিরেও আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, তাহলে একটা কুকুরও চলে গেল, একটা গির্জার নানও চলে গেল। এক সপ্তাহ আর একটা বছর কেটে গেল, তাহলে এক এক করে এখানে দাঁড় করিয়ে পাহারা দিতেই থেকে গেল। আর আমরা একে একে সবাই, কুকুর চলে গেল, নান চলে গেল, আমি চলে গেলাম, সবাই কিন্তু চলে গেল। সঙ্গে একটা বছরও পার হয়ে গেল, 2024 সালটা যেমন করে পার হয়ে গেল টুক করে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। তাহলে আমি যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তায় তো পায়ের ছাপ পড়েছিল। কি পায়ের ছাপ পড়েছিল না? বৃষ্টিতে পায়ের ছাপগুলো মুছে গেল। ঘাস জন্মালো রাস্তায়, এবার যেখানে যেখানে পায়ের ছাপ ছিল সেগুলোতে ঘাস জন্মালো। আর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তারপর যুদ্ধ এলো, তাহলে এখানে পাহারাদার যে সিপাহী যে সৈনিক যে সে দাঁড়িয়েই রইল, মধ্যেখানে এলো গেল সবাই নিজের নিজের কাজে সবাই ব্যস্ত, আর সিপাহী যে সে কিন্তু ওখানে পাহারাতেই রইল। আচ্ছা, এবার একটার পর একটা বছর পার হলো, তারপর যুদ্ধ এলো। এবার যুদ্ধতে কি হবে বলো তো? সিপাহীগুলোকে যুদ্ধ করতে হবে, তাই না? আর্মিদেরকে কি করতে হয়? যুদ্ধ। তারপর যুদ্ধ এলো, রক্তের এক অগ্নেয় পাহাড়ের মতো ভীষণ যুদ্ধ। দুম করে একটা আগুনের গোলা পড়ছে, তো পুরো চারিদিকে একদম লাল হয়ে যাচ্ছে, সব শেষ। শিশু আর বাড়িরা খুন হলো সেখানে। যে এবার ধরো শুধু তো মিলিটারি বা শুধু তো সৈনিকরা মারা যাবে না, এবার ধরো আমরা এখানে বাস করছি, এখান থেকে বমটা এখানে না পড়ে এই আমাদের ওপরে পড়লো, তাহলে এখানে কি শিশু আর বাড়িরা খুন হলো, সবাই মরলো।
সেই মেয়েটির মৃত্যু হলো না। একটা মেয়ের কথা বলা হয়েছে এখানে, ওই মেয়েটির মৃত্যু হলো না, তার বাড়ির লোক। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, যারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তাহলে যারা ওই মন্দিরে বসেছিল, যেসব দেবদেবীর মূর্তি ছিল, সেগুলোও ভেঙে গেল। যুদ্ধ হলে কি শুধু বাড়িঘর ভাঙবে, মন্দির ভাঙবে না, মসজিদ ভাঙবে না? সব ভাঙবে, মন্দির মসজিদ সবই ভাঙবে। তো সেইগুলোও ভেঙে, ওই যে অনেক দিন ধরে একটা মূর্তি এরকম ভাবে দাঁড়িয়ে ছিল হয়তো, সেগুলো সব ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়লো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, সেখানে আমি ঝুলন্ত বিছানায়, ঝুলন্ত বিছানা মানে দোলনা নাকি? হ্যাঁ। ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা। গোলাপি গাছটার পাতা কেমন ছিল? আঙুলের মতো এরকম। কর মানে হাত, তাল মানে হাতের তালুর মতো পাতা। চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন, সবগুলো ধ্বংস হয়ে গেল। সেখানে ছিল, যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। তাহলে যেখানে শহর ছিল সেখানে কাঠ কয়লা কেন হলো? যুদ্ধের কারণে। প্রশ্ন আসবে, যেখানে শহর ছিল সেখানে কাঠ কয়লা কিভাবে হলো? তখন বলতে হবে কবি পাবলো নেরুদার মতে, যদি যুদ্ধ হয়, সেপাইদের শুধু ধ্বংস করবে না, আমাদের যত সভ্যতা আছে, যত শহর আছে, সবকে আগুনে গোলা বারুদে পুড়িয়ে তছনছ করে দেবে, শুধু পড়ে থাকবে কাঠ কয়লা। বুঝলে? হ্যাঁ। কাঠ কয়লা থাকবে। আর আমাদের বাড়িগুলো যে তৈরি হয়, বাড়িগুলোতে রড দেওয়া হয়, জানো? রড। হ্যাঁ। বাড়িগুলো তৈরি করতে গেলে পিলারের মধ্যে রড থাকে। এবার ওর উপরে বম পড়েছে, তো ওই সিমেন্টগুলো সব বেঁকে যাবে, আর দোমড়ানো লোহা থাকবে। দোমড়ানো লোহা মানে পুরোটা ঝরে যাবে, শুধুমাত্র রডের এরকম দোমড়ানো মোচড়ানো অবস্থা থাকবে। আমরা কিছুদিন আগে যুদ্ধ দেখলাম না, যুদ্ধের সব খবর শুনছিলাম। সেই সব খবরের মতো আমরা দেখতে পাবো যে পুরো শহরটা, পুরো গ্রামটা ধ্বংস হয়ে গেছে, শুধু বাড়িগুলোর সেই রডগুলো বাঁকা বাঁকা লোহা পড়ে আছে। মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা দেখা গেল, একটা পাথরের মূর্তি আছে, সেইখানে মূর্তিটার মাথাটা আলাদাভাবে পড়ে আছে, বিভৎস ভয়ঙ্কর লাগছে। রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে এখানে এই গল্পটা কিন্তু বাংলা ভাষায় লেখা নয়, এটা অনুবাদ করা হয়েছে, তর্জমা করা হয়েছে। তর্জমা মানে কি বললাম? অনুবাদ মানে বাংলা ওই ইংরেজি কবিতাটা পড়েছে, সেটার মানেটাকে আমাদের এখানে লিখে দিয়েছে। তাহলে এইখানে আমরা এই গল্পটার মধ্যে একজন অসুখী মানুষকে পেলাম, সেটা কে? সেই মেয়েটি না, পাহারাদার যে ছিল, দারোয়ান যে ছিল, সৈনিক যে ছিল, সেই আর্মি যে ছিল, সেই লোকটা ভেবেছিল বাড়ি আসবো, এসে তার অপেক্ষায় যে মেয়েটা ছিল তার সঙ্গে দেখা হবে। আর সেই মেয়েটির আমার অপেক্ষায়, আমার এখানে আমিটা হচ্ছে সৈনিকটা। তাহলে সে সুখী হতে পেরেছিল, বাড়ি আসতে পারেনি। কি হয়েছিল তার? যুদ্ধে সে তো দূরের কথা, সমস্ত কিছু শেষ হয়ে গেছিল, কিন্তু মেয়েটি মরেছিল না। মেয়েটি কিন্তু নষ্ট হয়নি, মেয়েটি মরেনি। তাহলে এবারে এই গল্প থেকে, এই কবিতা থেকে কি কি আসতে পারে? একটু দাঁড়াও, আমি বলছি। অসুখী একজন না। তপনের কবিতাগুলো, তপনের এগুলো মুখস্থ করেছো? জ্ঞানচক্ষুর হ্যাঁ স্যার। ধরলে পারবে তো? আমি কিন্তু ধরবো যেদিন সেদিন। ঠিক আছে। একটু পড়াটা এমন ভাবে পড়বে যেন বাক্সবন্দি না হয়, হ্যাঁ, যেন মনে থাকে, বুঝে নেবে। বুঝে নিলে কি হবে বলো তো? যত কঠিন কোশ্চেন আসুক, সব কোশ্চেনের উত্তর দিতে পারবে, তাই না? হ্যাঁ স্যার। স্যার বলছি, এই অসুখী একজনের উৎসটা
বলে দিলে ভালো হতো। আচ্ছা বলে দিচ্ছি, দাঁড়াও। তোমাদের যে বই, মানে বইয়ে যেটা লেখা আছে ওখানেই তো উৎসটা লেখা আছে, লেখা নাই? হুম, পাবলো নেরুদা নামটি হচ্ছে হ্যাঁ, পাবলো নেরুদা যে বইটা, যে বই, দাঁড়াও দাঁড়াও আমি দেখছি আগে কোশ্চেনটা, এইগুলো বার করি, প্রশ্ন উত্তরগুলো। পাবলো নেরুদা অসুখী একজন। এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে বলো তো? এই দেখো, এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো দেখো। পড়লো, এখানে দেখো, পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কে? দেবতারা। শান্ত হলুদ দেবতা। হ্যাঁ, দেবতা, যারা ওই দেবতার মূর্তিগুলো ছিল, সেই মূর্তিগুলো মন্দির ভাঙার সঙ্গে সঙ্গে তাদের দেহ খণ্ড খণ্ড হয়ে সব পড়লো। পড়ে গেছে। বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, বছরগুলো তার মাথার ওপর নেমে এসেছিল বৃষ্টির মতো, রক্তের একটা কালো দাগের মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরপর পাথরের মতো। হ্যাঁ, পরপর পাথরের মতো। পাথরের মতো মানে আমি দাঁড়িয়ে আছি এখানে, ওপর থেকে মানে পাহাড় থেকে যেমন পাথর গড়িয়ে আসে, আমার মাথার ওপর দিয়ে একটা একটা করে বছরগুলো পার হয়ে গেল। পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে? 1971 খ্রিস্টাব্দে। হ্যাঁ, সে জানতো না, সে কি জানতো না? সে জানতো না কথকার কখনো ফিরে আসবেন না। হ্যাঁ, কথকার কখনো ফিরে আসবে না। কে এখানে? তার সেই মেয়েটি। সেনাটা। সেনাটা ফিরে আসবে না এই কথাটা সে মেয়েটা জানতো না, বা সেনাটাও বলতে পারো, সেনাও জানতো না যে আমি ফিরে আসবো না। অশোকে একজন কবিতায় দেবতাদের বিশেষণ দেওয়া হয়েছে শান্ত হলুদ। হ্যাঁ, শান্ত হলুদ কেন বলা হয়েছে বলো তো? শান্ত হলুদ, সাধারণত শান্তির প্রতীক হচ্ছে সাদা, কিন্তু যুদ্ধের আলো কেমন হয়, যুদ্ধের বোমের আলো, তারপরে যে কোনো অগ্নেয়াস্ত্রের আলোটাই হলুদ হয়ে যায় না? সেই হলুদ আলো যখন কোনো জিনিসের ওপর পড়বে সবকিছু হলুদ লাগবে না? সূর্য মামা যখন ওঠে চারিদিকে হলুদ হলুদ লাগে না? এই জন্য শান্ত হলুদ বলেছে, যে ওরা তো নড়তেও পারছে না, এইভাবে ধ্যানে মগ্ন বসে আছে দেবতারা, তাদের গায়ে আগুনের লেলিয়ান শিখা পড়ছে, বোম পড়ছে, তবুও কিন্তু তারা নড়ছে না, সেই জন্য শান্ত এবং হলুদ বলা হয়েছে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, কুকুর আর নান, এরপর কত বছর কেটে যায়? এরপর 1 বছর 1 সপ্তাহ। হ্যাঁ, 1 বছর 1 সপ্তাহ। 1 বছর 1 সপ্তাহ কেটে যায়, ঠিক। স্যার বসে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না কেন হচ্ছে এটা? না, নেটের আবার সমস্যা। হাতটা নামাও, হাতটা তোলো, আমি অ্যাপ্রুভ করছি। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ? না, কি হচ্ছে, কি বসে যাচ্ছে কেন? স্ক্রিনটা একটু এসে গেছে। এসে গেছে? আচ্ছা দেখো, তাহলে 1 বছর 1 সপ্তাহ কেটে গেল। পাবলো নেরুদা ছিলেন রাশিয়ান কবি সৈনিক, চিলিয়ান কবি ও রাজনীতিবিদ, কোনটা হবে? চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। হ্যাঁ, চিলিয়ান কবি ও রাজনীতিবিদ হবে, ঠিক। একটা কুকুর চলে গেল, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল, তার সঙ্গে হেঁটে গেল কে? একটা নান। গির্জান এক নান। নান। অসুখী একজন কবিতায় উল্লেখিত বিভৎস মাথা ছিল কার? দেবতাদের, ধ্যানমগ্ন মৃত পাথরের মূর্তি, মৃত পাথরের মূর্তিদের। তারপর যুদ্ধে এলো, পরপর পাথরের মতো, না অগ্নেয় পাহাড়ের মতো, না শান্ত হলুদ দেবতার মতো? অগ্নেয় পাহাড়ের মতো। কিসের মতো? আগ্নেয় পাহাড়ের মতো। হ্যাঁ, সেখানে ছড়িয়ে রইলো কাঠকয়লা। কাঠকয়লা ছড়িয়েছিল কেন? সেখানে যুদ্ধের কারণে। যুদ্ধের কারণে। সেখানে ছিল শহর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে এলো
কাঠকয়লা। কাঠকয়লা। অশোকের একজন কবিতায় কথক ঘুমিয়েছিলেন বারান্দায়, মেঝেতে, ঝুলন্ত বিছানায়, ঘাসে ঝুলন্ত ঝুলন্ত বিছানায়, ঝুলন্ত বিছানায়। একটা সপ্তাহ আর কেটে গেল একটা বছর। কি কেটে গেল? একটা বছর। ঘাস জন্মালো কোথায়? রাস্তায়। রাস্তায় ঘাস জন্মালো। আচ্ছা, রাস্তায় কখনো ঘাস জন্মায়? মনে করো তো একটু। না, হ্যাঁ, ধারে ধারে জন্মায়, রাস্তার রাস্তার মধ্যে মধ্যে ঘাস জন্মায়। জন্মাবে যদি ওই রাস্তায় অনেকদিন কেউ না হাঁটে। এবার যদি শহরটাই ধ্বংস হয়ে যায়, গ্রামটাই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সে রাস্তায় হাঁটবে কে? তাহলে তখন কি হবে রাস্তাটা? আজকে আমাদের বাড়ি যেখানে আছে, আজকে তোমার বাড়ি আমার বাড়ি যেখানে আছে, সেখানে যদি কেউ আসা যাওয়া না করে, রাস্তাটা কি আর রাস্তা থাকবে না? ঘাস জন্মে যাবে। ঘাস জন্মে যাবে। হ্যাঁ, তাহলে যুদ্ধের কত বিভৎস রূপ। এই যুদ্ধটা হয়েছে বলে সব জায়গায় রাস্তায় ঘাস জন্মে গেছে। মানে কত বড়, সেখানে শ্মশান হয়ে গেছে, কোনো লোক যাওয়া আসা করে না। আমি চলে গেলাম যুদ্ধ করতে, বাজার করতে, দূরে দূরে, মিষ্টি বাড়িতে, দূরে দূরে হবে এটা, দূরে দূরে। অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন কে? কে? নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য করেছেন। প্রশ্ন দেখো, মিষ্টি মিষ্টি বাড়িটির কোথায় ঝুলন্ত বিছানাটি ছিল? ছাদে, উঠানে, না বারান্দায়, না গোলাপি গাছের পাশে? বারান্দায় ছিল। বারান্দায়। অসুখী একজন কবিতা অনুসারে কারা খুন হয়েছিল? ছেলে মেয়েরা, শিশু আর বৃদ্ধরা, শিশু আর বাড়িরা? শিশু আর বাড়ি। শিশু আর বাড়িরা, বাড়ির লোকেরা। হ্যাঁ। মেয়েটি কার জন্য অপেক্ষা করছে? আগুনের, দেবতা, কথক ও কবির? কথক বা কবির জন্য অপেক্ষা করছে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা স্বপ্ন দেখতে পারলো না? সেই মেয়েটি, গির্জার নান, কবিতার কথক, শান্ত হলুদের দেবতা। এটা হবে শান্ত হলুদের দেবতা। তাহলে তারা তো ধ্যানমগ্ন হয়ে বিভিন্ন রকমের স্বপ্ন দেখছে। যখন মন্দিরটা ভেঙে গেল তখন চূর্ণ বিচূর্ণ হয়ে তারা কি আর স্বপ্ন দেখতে পারলো? না। তুমি কোনোদিন ধ্যান করেছো তিশা? না। ধ্যান করবে, ধ্যান করলে মন শান্ত হয়, পড়াশোনায় অনেক বুদ্ধি বাড়ে। সকালে উঠে 5 মিনিট ধ্যান করবে, দেখবে কত আনন্দ, কত শান্তি থাকে। কি ধ্যান করবে? যে কোনো একটা জিনিস নিয়ে ভাববে। যে কোনো, ধরো এই অসুখে একজন নিয়েই ভাবছো, বা কোনো একটা পড়াশোনা নিয়ে ভাবছো, বা তোমার শরীর নিয়ে ভাবছো, কোনো একটা জিনিসের ওপর মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করবে, তাহলে দেখবে তোমার অনেক মন শান্ত হয়ে যাবে। পরীক্ষা নিয়েই ভাবো না কেন, যে কোনো একটা টপিক নিয়ে ভাববে। যুদ্ধের আগুনে যে বাদ্যযন্ত্রটি নষ্ট হয়েছিল, কি নষ্ট হয়েছিল? জলতরঙ্গ। জলতরঙ্গ। কথক বিদায় নেওয়ার সময় অপেক্ষারত মেয়েটি দাঁড়িয়েছিল রাস্তায়, যুদ্ধক্ষেত্রে, বারান্দায়, ধ্যানমগ্ন এক দৃষ্টে দাঁড়িয়েছিল। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় দাঁড় করিয়ে রাখে? দরজায়। দরজায়। ধরে গেল আগুন। কোথায় আগুন ধরেছিল? জনবসতি, সমগ্র গ্রামে, সমগ্র সমতলে। সমতলে। পাহাড়ের আগুন ছড়িয়ে এলো সমতলে। বৃষ্টিতে ধুয়ে দিল, কি ধুয়ে দিল? পায়ের দাগ। পায়ের দাগ। পরপর পাথরের মতো নেমে এলো। কি নেমে এলো? বছর। এটা যদি না পড়া থাকে সবাই কি বলবে? আগুনের গোলা, রক্ত, বোমা, এগুলো বলবে। পড়া থাকলে তবেই বলবে বছর। ছোট ছোট কোশ্চেন দেখো। অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? এটা হচ্ছে নবারুণ ভট্টাচার্য। হলো অসুখী একজন কবিতায় কারা খুন হলো? শিশু বাড়িরা। বাড়ি মানে কি? পরিবার, নিশ্চিন্তে থাকা লোকদেরকে বোঝানো হয়েছে। হ্যাঁ, সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হলো? কথকের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি,
চিমনি, গোলাপি গাছ, জলতরঙ্গ সবকিছু যুদ্ধের দাপটে চূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল। হ্যাঁ, অশোকে একজন কবিতায় গোলাপি গাছের কি বর্ণনা দেওয়া হয়েছে? গোলাপি গাছটা কি, কেমন, কোথায় ছিল? গোলাপি গাছটা অশোকে একজন গাছটি কবিতায় ছিল কথকের তার বাড়ির কাছে গোলাপি গাছ ছিল, পাতাটা তার ছিল হাতের মতো, হাতের পাতার মতো। করতলের মতো। যুদ্ধের বিভৎসতায় সেটি জ্বলে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেল। সেইটাও তার নিশ্চিহ্ন। বাঁচলো না, কোনো কিছু বাঁচবে না, যুদ্ধ লেগে গেলে সব শেষ। তাহলে যুদ্ধ ভালো? না, যুদ্ধ কখনোই ভালো নয়, কারো পক্ষেই ভালো নয়। সে সৈনিকের পক্ষেও নয়। সাধারণ মানুষরা ভাবছে যুদ্ধ লাগলে তো সৈনিকেরা মরবে, আর্মিতে যারা চাকরি করে তাদের ছেলে মেয়েরা মারবে না, আমরাও মরবো। এটা মাথায় রেখো তিশা, আমরাও মরবো, জনসাধারণ মরবে। ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? যোদ্ধা 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 কথক কথক। প্রিয়তমার আর বহুদিন পর রাস্তায় ঘাস জন্মেছিল। হ্যাঁ, তাহলে বহুদিন পর রাস্তায় ঘাস জন্মেছিল। অশোকে একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল? হ্যাঁ, পায়ের দাগটা অশোক কিসে একজন ধুয়ে গেছিল? কবিতায় কবির পায়ের বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। হ্যাঁ, বৃষ্টিতে ধুয়ে গেছিল, ঠিক। উল্টে পড়লো মন্দির থেকে কারা? মন্দিরে শান্ত হলো দেবতা, যুদ্ধের তাণ্ডবে মন্দির থেকে উল্টে পড়লো। বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টি এসে কি ধুয়ে দিল? পায়ের দাগ ধুয়ে দিল। পায়ের দাগ। তাহলে যেভাবে কোশ্চেন আসুক না কেন, আমি এই নোটগুলো তোমাকে দেব, তুমি তখন এগুলো থেকে বারবার পড়ে ঠিক করে নেবে। হ্যাঁ, হ্যাঁ, আমি চলে গেলাম দূর দূরে, কে কখন চলে গেল? এখানে কথক পাবলো নেরুদা। কথক কবিতার অনুবাদ অশোক একজন কবিতায় যোদ্ধা দেশে তথা যোদ্ধা অগ্নিগর্ভ পরিস্থিতি চলে গেল দূর থেকে দূরে। তাহলে লেখক কিন্তু আবার সৈনিকও ছিল। লেখক সৈনিক যুদ্ধ করার জন্য দেশের অগ্নিগর্ভ মানে অগ্নিগর্ভ মানে দেশ একদম জ্বলছে এরকম অবস্থায় দূরে চলে গেল। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা স্বপ্ন দেখতে পারলো না? মৃত পাথরের হলুদ দেবতা। মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা বলতে কি কি বোঝানো হয়েছে? মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা বলতে কবি বুঝিয়েছেন সমাজে যারা সুউচ্চ উজ্জ্বল মূর্তির মতো স্থাপিত ছিল, যুদ্ধে তাদেরও পতন ঘটেছে। হ্যাঁ, তাহলে যারা আমাদের বিখ্যাত মানুষ, যারা আমাদের সমাজটাকে শাসন করছে, তারাও কিন্তু বাঁচবে না, কেউ বাঁচবে না। যুদ্ধ কাউকে ছেড়ে দেবে না, দেবে না। সেই মিষ্টি বাড়ির পরিবেশে আর কি কি ছিল? একটা বাড়ি কখন মিষ্টি হয়? যখন সবার মধ্যে প্রেম, ভালোবাসা, সুখ, শান্তি থাকে, তখন সেই বাড়িটা মিষ্টি হয়। তো মিষ্টি বাড়িতে কি কি থাকে? সেখানে ঝুলন্ত বারান্দা, বিছানা ছিল, কবি ঘুমাতেন। আর ছিল গোলাপি গাছ, সুন্দর গোলাপি পাতাবাহার গাছ, তার পাতাগুলো ছিল করতলের মতো। চিমনি ছিল, জল তরঙ্গ ছিল, জল তরঙ্গ মানে ফোয়ারা। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, সেই শান্ত হলুদ দেবতাদের পরিণতি কি হয়েছিল? ধ্বংস হয়ে গিয়েছিল। হ্যাঁ, তোমাদের ওখানে মেঘ হয়েছে? তোমাদের ওখানে রোদ উঠেছে? হ্যাঁ, আমাদের এখানে রোদ উঠেনি, পুরো কুয়াশায় ঢাকা, শস্য করে হাওয়া বইছে। তাহলে আজকের কবিতাটা তোমার ক্লিয়ার হলো? উৎসটা জানতে চেয়েছিলে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, উৎসটা আমি জেনে তোমাকে বলবো। এখানে আছে, দেখবে তোমার বাংলা বইয়েও আছে, দেখলাম আমরা। এখানে দেখো লেখা আছে 20টা প্রেমের কবিতা। তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে 20টা প্রেমের কবিতা, একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পন্দন, স্পেন, প্রাণের স্পেন, হ্যাঁ, বিশ্বসঙ্গীত, চিলির পাথর, হোয়াকিন মুরিওতর। আচ্ছা, আমি এটা জেনে তোমাকে বলে দেবো উৎসটা। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, কোশ্চেনগুলো আমি তোমাকে দিয়ে দেবো, অসুবিধা নেই, সব কোশ্চেনগুলো দিয়ে দেবো। সবগুলো পড়া হয়ে গেলে তারপর দিয়ে দেবো কদিন পরে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আর বাকি যা কোশ্চেন তোমার যা নোট বই আছে সেখান থেকে দেখো, আমি কিন্তু আরো কোশ্চেন জিজ্ঞেস করবো পরে,
আমি কিন্তু জ্ঞানচক্ষু ঠিক থেকে আর এই অসুখী একজন থেকে অনেক কোশ্চেন ধরবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আজকে শেষ করছি।